পরবর্তীর যে সম্ভাবনা ছিল সেটাকে ধ্বংস করেছে। এখন ছাত্র শুনলে অনেকের কাছে তালিবান মনে হয়, ছাত্র শক্তি শুনলে তালিবান মনে হয়, আফগানিস্তানের কথা মনে হয়। এখন যুব শক্তি শুনলে অনেক মানুষ আর আশা করতে পারে না। এমনকি আমি বিদেশি ডিপ্লোম্যাটদেরও দেখি যারা বাংলাদেশের এই ইয়াং ফোর্সকে নিয়ে অনেক আশাবাদী ছিলেন, তারাও এখন হতাশ। শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হতে হলো। এবং তারা একথা বলেছেন যেটা আমাদেরকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, যে বাংলাদেশে যেন আর কোনোদিন স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ না আসতে পারে, এমন একটা বাংলাদেশ তারা চান। আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা। এবং আপনাদের যদি স্মরণ থাকে, আমি সেই সময় আমার টেলিভিশন শোতে বা এই ব্লগে যতবার কথা বলেছি, আমি তাদেরকে উৎসাহিত করবার চেষ্টা করেছি, তাদেরকে সমর্থন করেছি, এবং আমার আবেগ ভালোবাসার সবটুকু দিয়ে আমি তাদের পক্ষে কথা বলেছি। 8 তারিখের পর থেকে যখন সরকার গঠিত হলো, আমার ধারণা, চিন্তাভাবনার ধীরে ধীরে পরিবর্তন ঘটতে শুরু করলো। এবং এরপরে সমন্বয়কদের কয়েকজন, যাদের মধ্যে একজন তো আমি স্মরণ করতেই পারি, যিনি এখন সরকারের উপদেষ্টা আছেন, যাকে প্রফেসর মোহাম্মদ ইউনূস পুরো আন্দোলনের মাস্টারমাইন্ড বলেছেন, সেটা নিয়ে অনেক রকমের বিতর্ক আছে। মাহফুজ আলম আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার আরও 3 জন সহযোগীকে নিয়ে। আমি তাদেরকে স্পষ্ট করেই বলেছি যে আমার এটা পছন্দ হয়নি যে তারা সরকারে আছে। বাংলাদেশের ছাত্রদের একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে। ছাত্ররা প্রেশার গ্রুপ হিসেবে খুবই ভালো। ছাত্ররা বাংলাদেশের সকল আন্দোলনে সামনে থেকেছে, সক্রিয় থেকেছে, এবং তাদের অংশগ্রহণ এই আন্দোলনকে, অভ্যুত্থানগুলোকে সফল করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা যখন সরকারে, এবং বাংলাদেশের ছাত্র ঐতিহাসিকভাবে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, তারা যখন সরকারে তখন আর তাদের ওই প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারবে না। এবং সেটা আমরা পরবর্তীতে দেখলাম যে তারা আসলে একসঙ্গে আর নেই। সারা দেশের ওই 158 জন একসঙ্গে নেই, আর অন্য সমন্বয়কদের কথা বাদই দিলাম। এমনকি এখন সারা দেশ জুড়ে এমন এমন সমন্বয়কদের, আমি ইদানিংকালে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি, এমন এমন সমন্বয়কদের দেখা যাচ্ছে যারা আসলে ওই আন্দোলনের সময় ছিলেন না। আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা টিএসসিতে একটা কন্ট্রোল রুম করেন, সেখানে অনেকগুলো ফোন লাইন নেন, সারা দেশের মানুষ সেখানে ফোন করে তাদের অভিযোগ জানান, আপনারা সেগুলোকে যাচাই বাছাই করেন, এবং সরকারের যারা অ্যাডভাইজারি বোর্ড আছে তাদের সঙ্গে সপ্তাহে একদিন মিটিং করেন, মিটিং করে বলেন যে এই হচ্ছে আমাদের চাওয়া, আর তাদের সরকারের কোনো দুর্বলতা থাকলে সেটা আপনারা ক্রমাগত বলতে থাকেন। কিন্তু তারা সরকারে গেলেন, তারপরে তারা জাতীয় নাগরিক কমিটি করলেন, রাজনৈতিক দল করতে চাইছেন, এবং নানাভাবে পরিস্থিতিটাকে একটু ঘোলাটে করে তুলেছেন, এবং তাদের জন্যেও সংকটময় করে তুলেছেন। ইতিমধ্যেই তাদের নানা ধরনের গুরু আবির্ভূত হলো রাজনৈতিক অঙ্গনে, ইন্ডিভিজুয়ালস অফকোর্স, কিছু কিছু পলিটিক্যাল ফোর্সেস তাদেরকে নানাভাবে তা দিতে শুরু করলো। আন্তর্জাতিক কোনো শক্তি হয়তো তাদেরকে সমর্থন করে থাকতে পারে, এবং তাদের কথাবার্তা প্রচারের জন্য কিছু মানুষ দেশ এবং দেশের বাইরে তাদেরকে আমি বলবো যে একটা ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য এবং উৎসাহিত করবার জন্য একটা চক্র দাঁড়িয়ে গেল। ফলে যেটা হয়েছে যে এই সমন্বয়করা আর সেই আগের জায়গায় নেই। যেমন সেই গণজাগরণ মঞ্চের হ্যামিলনের বংশীবাদকরা, ইমরান সরকার সহ, তারাও তাদের জায়গায় খুব বেশি দিন থাকতে পারেননি। সরকারের অ্যাডভাইজারি বোর্ডের আছেন কিছু যারা এই সমন্বয়কদেরকে, স্পেশালি যারা সরকারে আছেন এবং সরকারের বাইরে প্রভাবশালী হিসেবে আছেন, তাদেরকে নানাভাবে প্রভাবিত করবার চেষ্টা করছেন, অথবা তাদেরকে বিক্রি করে, তাদের কথা বলে পুরো সরকারকে আসলে একটা অচল অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন এবং দেশটাকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। সো এখন অনেকেরই প্রশ্ন যে সমন্বয়কের ভবিষ্যৎ কি? তারা তো অ্যাডভাইজার পেয়েছেন, তারা এখন রাজনৈতিক দল করতে চেয়েছেন, তারা কি করতে পারবেন দল? তারা কি নির্বাচন ভবিষ্যতে করতে পারবেন? তারা যা করতে চাইছেন তারা কি সব পারবেন? অনেক কিছুই তারা করতে পারছে না। তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরাতে পারেননি, তারা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 31শে ডিসেম্বরের মধ্যে করবেন বলে করতে পারেননি। যা চাইছেন সব করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সরকারে আছেন তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। অনেকে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনও তো মারা গেল না জুলাই অগাস্টের আন্দোলনে। কোথায় সেই ছাত্রীদের প্রতিনিধিত্ব যারা সাহসের সঙ্গে বিপুল উদ্যমে এই আন্দোলনে ছিল? কোথায় প্রাইভেট ইউনিভার্সিটি, যখন পাবলিক ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেওয়া হলো, তাদেরকে হল ছাড়তে বাধ্য করা হলো, তখন যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সামনে এসে দাঁড়ালো, কোথায় তারা? তারা ক্লাসে ফিরে গেছে, যেখানে তাদের যাওয়ার কথা। এখন লক্ষ্য করলে দেখবেন যে এই সমন্বয়কদের নিয়ে পত্রপত্রিকায় নানা রকমের সংবাদ প্রচারিত হচ্ছে। আমি জানি কোনো গণমাধ্যম তাদেরকে
খুব ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখাবার চেষ্টা করেছে। কেউ কেউ তাদেরকে ব্যবহার করছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাদের খুব দেখা যাচ্ছে, কেউ কেউ এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করবার জন্য। কিন্তু আসলে এরা এত ক্ষমতাবান হইবে কেন? এদেরকে তো আমরা ভালোবাসতে চাই, এদেরকে আমরা শ্রদ্ধা করতে চাই, এদেরকে আমরা ভবিষ্যতের নেতা হিসেবে দেখতে চাই। এই যে এদের মাথাগুলোকে খারাপ করে যারা দিলেন, আমি মনে করি এরা অপরাধী। যেমনটা শেখ হাসিনাকে অপরাধী বলি, যেমনটা শেখ হাসিনা পুরো সমাজকে দূষিত করেছে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, অপরাধী বলি, আবার তার দোসররাও যে তাকে তালি দিয়েছে, তাল দিয়েছে, সেটাও আমাদের মনে রাখতে হবে। সেই একই ধারা কিন্তু এখন অব্যাহত আছে। এখন এই সমন্বয়করা নিজেদের মধ্যে মারামারি করছে, কখনো অন্য রাজনৈতিক দলের সঙ্গে তারা জড়িয়ে পড়ছে, তাদের কথাবার্তা নানান জায়গায় নানাভাবে, তাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো সমন্বয় নেই। এটা একেবারেই স্পষ্ট। এক এক জায়গায়, যে আমি সারা দেশে বা সাধারণ মানুষের কথা শুনতে যাই, টাউন হল করতে যাই, সেখানে তারা যেসব দাবি তুলে অবাক হবার মতো, এবং নানা অনিয়মের সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন, এই অভিযোগ আছে। টেন্ডার বাণিজ্য, প্রমোশন, নিয়োগ, ব্যবসা বাণিজ্য, দখল, নানা কিছুর মধ্যে তারা আছেন। চাঁদাবাজির মধ্যেও তারা ঢুকে পড়েছেন। অনেকে এখন বলছেন না, আমি শিওর আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই রিপোর্ট আছে, তারা আজকে ব্যবহার না করুন, ভবিষ্যতে কখনো করবেন, বা তারা কেন করছেন না সেটা আমি জানি না। আমাদের গণমাধ্যমও জানেন না যে তা না। একজন সম্পাদক তো আমাদের একটি সিজিএস এর অনুষ্ঠানে বলেছেন, আমাদের কাছে সকল তথ্য আছে, আমরা সময় মতো প্রকাশ করব। ওই যেমন আরেকজন সম্পাদক এক সময় বলেছিলেন যে আমরা সবই জানতাম, কিন্তু আমাদের প্রচার করবার সাহস ছিল না। তো একই ধারা, তেমন কোনো পরিবর্তন কিন্তু বাংলাদেশে হয়নি। সো এবং এই যে এমনকি এই অভিযোগ আমরা শুনি, কোনো সমন্বয় উপদেষ্টা পরিষদে আছেন এমন, তাদের পরিবারের সদস্যরা কি এসবের মধ্যে জড়িয়ে পড়েছেন, যার যেটা করবার না সে সেটা করছেন। এমনকি পররাষ্ট্র দপ্তরের পদায়ন, প্রমোশন, এগুলোর মধ্যেও তারা হস্তক্ষেপ করছে, যেটা খুবই স্পেশাল একটা সেক্টর। এবং অভিযোগ যে এটাকে করবার জন্য, যেটা বাংলাদেশে কখনোই ছিল না, এখন তিনটা বাংলাদেশে কমিটি হয়েছে, যাদের অনুমোদন বা যাদের ক্লিয়ারেন্স ছাড়া ওই এখন প্রমোশন নিয়োগ এগুলো হবে না। কিন্তু যে তিনটে কমিটি যেটি হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তিনটে কমিটিতে কিন্তু তারা কম বেশি আছেন, এবং এর মধ্যে বেশ কিছু স্বনামধন্য ভালো মানুষ আছেন। সো আপনি আমার ধারণা বিষয়টা বুঝতে পারছেন যে কিছু ভালো মানুষের ছায়ায় এই অপকর্মগুলো যারা করছেন, তারা কিন্তু সেগুলোর মধ্যে কম বেশি ঢুকে পড়েছেন। এই যে আমি যেটা বললাম যে এই যে তারা নিজেদের মধ্যে মারামারি করছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জড়িয়ে পড়ছেন, আবার তারা নিজেরাও মার খাচ্ছেন। সব সংবাদ হয়তো সত্য নয়, সব সংবাদ আসেও না সেভাবে, এবং তাদের সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু মানুষের পারসেপশন যে খুব ভালো তা নয়, মুখ ফুটে সবাই বলতে পারছেন। এমনকি রাজনৈতিক দলগুলো বলছে না, কারণ রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার কাছাকাছি চলে গেছেন মনে করছেন, তারা মনে করছেন এগুলো বলে আমরা আবার নতুন কেন বিতর্কের মধ্যে জড়াই। সো আমি যেটা দেখছি যে ধীরে ধীরে এই সমন্বয়করা তাদের সমর্থন, সাধারণ মানুষের সমর্থন, গ্রহণযোগ্যতা এবং আস্থা হারাচ্ছেন এবং হারিয়ে ফেলেছেন, এবং এটি তাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের তরুণ শক্তির যে সম্ভাবনা ছিল সেটাকে ধ্বংস করেছে। এখন ছাত্র শুনলে অনেকের কাছে তালিবান মনে হয়, ছাত্র শক্তি শুনলে তালিবান মনে হয়, আফগানিস্তানের কথা মনে হয়। এখন যুব শক্তি শুনলে অনেক মানুষ আর আশা করতে পারে না। এমনকি আমি বিদেশি ডিপ্লোম্যাটদেরও দেখি যারা বাংলাদেশের এই ইয়াং ফোর্সকে নিয়ে অনেক আশাবাদী ছিলেন, তারাও এখন হতাশ। এবং আমি মনে করি তাদের অবদান আছে, এই অবদানটা, এই সম্মানটা তারা ধরে রাখতে পারতেন, তারা সে ইতিমধ্যেই নষ্ট করেছেন, তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছেন, এবং এই ঘটনাগুলো তাদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ জীবনের জন্য আশঙ্কা বলে মনে হচ্ছে। যদি অনেকে মনে করছেন যে তারা বিদেশে ইতিমধ্যেই ভিসা টিসা ব্যবস্থা করে রেখেছেন, যে কোনো সময় যেমনটা গণজাগরণ মঞ্চের অনেকেই বাইরে চলে গেছেন, সেই ব্লগাররা সেরকম তারা করে ফেলবেন বা করে রেখেছেন। কিন্তু এগুলো আসলে সমাধান নয়, আমরা জানি। এবং আমরা তো এও জানি যে বিদেশে গিয়েও এখন অনেকে খুব স্বস্তিতে থাকতে পারেন না। এমনকি যে আমাদের একজন উপদেষ্টা কিন্তু দেখলাম আমরা বিদেশে গিয়ে তার কি পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, যেটা কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয়। সো জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে সমন্বয়করা সঠিক পথে আছেন কিনা, ভবিষ্যতে এই প্রশ্ন যাদের, আমি উত্তর দেবার আগে সাম্প্রতিক কালের তাদেরকে কেন্দ্র করে কয়েকটি শিরোনাম, পত্রিকা শিরোনাম আমি শোনাতে চাই আপনাদের। যেমন প্রথম আলোর একটা রেফারেন্স, 2 তরুণের প্রেম ঘটিত দ্বন্দ্ব থেকে রাজশাহীতে সমন্বয়কের উপর হামলা। বিডি নিউজ 24-এর একটা হেডলাইন্স, রাজশাহী, বিডি নিউজ 24.com-এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কে ছাত্রাবাসে ঢুকে হাতুড়ি পেটা।
প্রথম আলোর একটা রিপোর্টের শিরোনাম, ময়মনসিংহের সমন্বয়ক দাবি করা যুবক ও সহযোগী ভারতীয় চোরাই পণ্য সহ আটক। জাগো নিউজের একটা শিরোনাম, ইবিতে বাস ভাঙচুরে বাধা দেওয়ায় শিক্ষার্থী সমন্বয়ক হাতাহাতি। ঢাকা পোস্টের একটা শিরোনাম, সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হওয়া লিখে হুমকি, থানায় জিডি। কালের কণ্ঠের শিরোনাম, সমন্বয়ক রাফির উপর হামলা, থানায় অভিযোগ। কালের কণ্ঠের শিরোনাম, যৌথ বাহিনীর অভিযানে 2 সমন্বয়ক গ্রেফতার। প্রথম আলোর শিরোনাম, টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে মারধরের অভিযোগ। প্রথম আলোর আরেকটি শিরোনাম, ঈশ্বরগঞ্জের সমন্বয়কের বাড়ির দেয়ালে মরার জন্য প্রস্তুত হওয়া লিখে হুমকি। আমি দেখছি, আমার শেষ কথা, যে সমন্বয়করা আসলে ইতিমধ্যে অনেক ভুল করে ফেলেছেন আর ঠিক পথে নেই। এমনকি তাদেরকে যারা গাইড করছেন অভিভাবক হিসেবে, তারা আসলে এই তরুণদেরকে, যাদেরকে অনেকে আবার কোমলমতি বলতেন, বিপথে ঠেলে দিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ আমি একেবারেই উজ্জ্বল দেখি না। বলতে গেলে খানিকটা বিপজ্জনক অবস্থার মধ্যেই তাদেরকে আমি দেখি। আমি চাই সবাই মিলে যা হয়েছে ভুল, সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে যেন তাদের এই সংগ্রাম, ত্যাগ, এগুলোকে কাজে লাগানো যায়, সেভাবে তাদেরকে প্রস্তুত করা চেষ্টা করা উচিত। তাদেরকে ব্যবহার করে যেন আর কিছু না হয়, এবং সেটা দেশের জন্য এবং তাদের জন্য কল্যাণকর হবে না।